মিনিটে 3 খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পালার। আপনাদেরকে জানাবো যে শুভেন্দু অধিকারীর কাশ্মীর মন্তব্য যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এবং শুভেন্দুকে কি সিস্টেম স্মরণ করানো হলো, দেখাবো। একেবারে আমি পায়েল যে খবর দেখাবো, আইআইএম জোকায় তরুণী বলছেন ধর্ষণ হয়েছে, কিন্তু ওই নির্যাতিতা, যিনি নির্যাতিতা বলে দাবি করছেন, তার বাবা বলছেন তেমন কিছুই হয়নি। কি ঘটেছে আসলে দেখাবো আমি। আর এই সব কিছুর মধ্যেই কিন্তু রাজনীতি থেমে নেই, কারণ গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, জানাবো অবশ্যই। রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়েও, কারণ শুভেন্দু অধিকারী কাশ্মীর মন্তব্য যাকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। একমত নন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। কার কি মন্তব্য সেটা দেখতে দলের মধ্যে সিস্টেম আছে। দিল্লিতে মন্তব্য দিলীপ ঘোষের, রাজ্যের নেতৃত্ব আছে বর্তমান রাজ্য সভাপতি, যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ, তিনি এটা বিচার করবেন। বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে এবং তারা পুরো বিষয়টি দেখবেন। যদি পার্টি লাইনের বাইরে হয় তাহলে তারা সতর্ক করবেন। দিল্লিতে মন্তব্য দিলীপ ঘোষের। আর এখানেই প্রশ্ন, তাহলে কি শুভেন্দুকে দলের সিস্টেম স্মরণ করালেন দিলীপ? কি বলেন দিলীপ, শুনুন। কমেন্ট সে আমি করি বা অন্য কোনো নেতা করুন, সেটা পার্টির মধ্যে সিস্টেম আছে দেখার জন্য। রাজ্যের নেতৃত্ব আছেন আর আমাদের বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ, তিনি এটা বিচার করবেন। বাকি কেন্দ্রের নেতৃত্ব আছেন, তারা এটা দেখবেন। কিন্তু এরকম কমেন্ট কি মানে সব পার্টিতে দেখবেন, যদি পার্টির লাইনের বাইরে হয় তারা তার সতর্ক করবেন। এর আগে আপনাদের মনে থাকবে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মন্তব্য কাশ্মীর নিয়ে যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। কি বলেছিলেন বিরোধী দলনেতা, শুনুন। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूँ, ये बीजेपी का एमएलए नहीं। भाई जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए। लेकिन बंगाल में मैं पर्सनल मैं एक सेंसिबल सिटीजन हूँ, मैं बंगाली लोग को बता रहा हूँ, आप मुसलमान जहाँ है ज्यादा मत जाइए, जान पहले। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যাকে কেন্দ্র করে শোরগোল রাজ্য রাজনীতিতে। বর্তমান রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে, এবং একই সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তার বক্তব্য শুনব। প্রেক্ষিতেও আমাদের বিরোধী দলনেতা এই কথা বলেছেন আমাদের জানা নেই। কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে। পেহেলগাঁওয়ের ঘটনার পর মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন কি পরিস্থিতিতে উনি বলেছেন সেটা আমার জানা নেই এবং আমার শোনাও নেই। ওনার হয়তো হিমাচল প্রদেশ আরও সুন্দর লেগেছে, সে কারণে বলে থাকতে পারেন। এ নিয়ে দলের মধ্যে কোনো বিতর্ক নেই। এই বিষয়ে কেন্দ্রের পর্যটন মন্ত্রক যা বলার বলবে এবং আমাদের রাজ্য সভাপতি এখানে বলবে। শুভেন্দু অধিকারীর মন্তব্য যাকে কেন্দ্র করে তৃণমূলের কি বক্তব্য, শশী পাজা বক্তব্য শুনব। উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ডে যান। ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। আমি যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, আইআইএম জোকায় যে তরুণীর ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল সেই ঘটনায় এবার রীতিমতো ধোঁয়াশা। কেন ধোঁয়াশা? নির্যাতিতা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে অসহযোগিতা করছেন বলে অভিযোগ। কিরকম অসহযোগিতা? তিনি বলছেন তিনি কোনো মেডিকেল টেস্ট করাবেন না, অথচ ধর্ষণ হয়েছে। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন তার পরনের যে কাপড় ছিল সেই সময় তিনি সেটাও টেস্টের জন্য দেবেন না।
এদিকে যেটা আরো একটি চাঞ্চল্যকর মোড় এই ঘটনায় সামনে আসছে সেটি হচ্ছে নির্যাতিতার বাবা, যিনি নির্যাতিতা বলে দাবি করছেন, তার বাবা বলছেন যে তার মেয়ে তাকে 9:40 ফোন করে জানিয়েছেন কিছু হয়নি, তিনি গাড়ি থেকে পড়ে গেছিলেন এবং পুলিশ বলেছিল যে এই গোটা বিষয়টি তাদেরকে সেই সময় জানাতে। কিন্তু নির্যাতিতার যে বাবার যে চাঞ্চল্যকর বয়ান, তিনি বলছেন কিছুই হয়নি। দেখাবো কি বলছেন তিনি। রাত্রি 9:40 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায় লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ওগুলো ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে। আমি জানি না ওটা ঠিক। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার আমাকে। অভিযোগটা কে লিখে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে 2-1 দিন পরে জানতে পারবো। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। পিয়ালি, জানতে চাইবো দুটো বিষয় এখানে ক্লিয়ার করা রয়েছে। এক, যে ধর্ষণের অভিযোগটি দায়ের করা হয়েছে বা যিনি অভিযোগ করছেন তিনি কেন করেছিলেন, আর নির্যাতিতার বাবা যা বলছেন এবং তরুণীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আসছে পুলিশের তদন্তে, সেটাই বা কেন আসছে? দেখো, প্রথম হচ্ছে যে তিনি একটা অভিযোগ দায়ের করেছিলেন যে তিনি একটি IIM জোকাতে তিনি যান এবং সেখানে দ্বিতীয় বর্ষের ছাত্র তার যে কাউন্সিলিংয়ের সেশন ছিল সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং মাদক জাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই রকম একটি গুরুতর অভিযোগ এরকম একটি হাই প্রোফাইল ইনস্টিটিউটের বিরুদ্ধে ওঠার পর পুলিশ তদন্ত শুরু করে। তিনি নাম উল্লেখ করে দিয়েছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এখন নয়া মোড় নিয়েছে। প্রথমত এই যে মহিলা তার বাবা বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, তার মেয়েকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তার মেয়ে পড়ে গিয়েছিল, এরকম কোনো টর্চারের ঘটনা ঘটেনি। কিন্তু যেটা প্রশ্ন যে তাহলে তিনি নিজেই থানায় গেলেন, তিনি তো এই অভিযোগগুলো করেছিলেন এবং এখন কেন সেই সমস্ত বিষয়গুলো স্বীকার করা হচ্ছে না বা কেন অসহযোগিতা করা হচ্ছে? কেন অসহযোগিতার প্রসঙ্গটা সামনে আসছে? তার কারণ এই ধরনের ঘটনায় অভিযোগ দায়ের হলে পুলিশ সঙ্গে সঙ্গে ভিকটিমের যে মেডিকেল টেস্ট সেটা করায়। কিন্তু তরুণী অভিযোগ দায়ের করেছিলেন, তারপরেই তার বাবার সাথে কথা হয় এবং পরবর্তী সময় তিনি মেডিকেল টেস্ট করাতে রাজি হননি, তিনি যেতেও চাইছিলেন না। কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে তিনি ডাক্তারের সামনে একই বয়ান দেন কিন্তু কোনোভাবে মেডিকেল টেস্ট করাতে তিনি রাজি হননি। দ্বিতীয় যেটা, এই ধরনের ঘটনায় যে ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো পোশাক বা ঘটনাস্থল থেকে নমুনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পোশাক পুলিশ বাজেয়াপ্ত করতে চেয়েছিল, সেটাও তরুণী দিতে রাজি হয়নি। অনেক ধন্যবাদ আপাতত পিয়ালি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা নজর রাখছিলাম যে এই ঘটনায় ধোঁয়াশা নতুন করে তৈরি হয়েছে, আর এরই মধ্যে ধোঁয়াশা থাকলে পরও এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা চলছে। কারণ রাজ্যের তরফ থেকে অর্থাৎ শাসক দল বিজেপির দিকে দায় ঠেলছে, কেন্দ্রের দিকে দায় ঠেলা হচ্ছে, আর পাল্টা রাজ্যের শাসক দলকে তোপ দাগছে বিজেপি নেতা কর্মীরা। আর এই গোটা ঘটনায় আজকে সকাল সকাল দেখা গেল কংগ্রেসের তরফ থেকে একেবারে IIM এর সামনে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন শুরু করে দিলেন। অর্থাৎ রাজ্য রাজনীতি আবারও উত্তাল এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। আমরা ঠিক একদম ইনস্টিটিউটের যে এন্ট্রান্স গেট তার পাশেই রয়েছে ATM, সেখান থেকে আমরা ঢুকেছি। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি একদম যাতায়াতের জন্য একদম ঠিকঠাক। এখান থেকে আমি সোজা কিন্তু এটা উঁচু হয়ে এইখানে দাঁড়িয়ে আমি প্রবেশ করতে পারবো কিন্তু ইনস্টিটিউটের মধ্যে। অর্থাৎ এইখানে গেট ভাঙা, লক ভাঙা, কেউ ইজিলি কিন্তু এই পথ দিয়ে সে উঠে একদম সিঁড়ির মতো স্ট্রাকচার করা রয়েছে, সেই পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করতে পারবে। আজকে এখানকার নিরাপত্তা রক্ষে তারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছেন, তারা কিন্তু সব দিকে নজর রাখছেন, তারা গেটে তালা দিয়ে রেখেছেন। কিন্তু গতকালকে কিন্তু এমন ছিল না এবং স্থানীয়রাও বলছেন কিন্তু সবসময় কিন্তু এমন নিরাপত্তার ব্যবস্থা দেখা যায় না। তরুণের সঙ্গে অর্ণবংশু, 24 ঘন্টা, কলকাতা। একাধিক প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তোলা হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি, কংগ্রেসের বক্তব্য কি এবং বিজেপির তরফ থেকেই বা বক্তব্য কি, শোনা বসুন।
পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা। তার কারণ এরকম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে, তার কারণ আমি শুরুতেই বলছি, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়, এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা। আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে। আমরা তো এখানে জোর জবরদস্তি করে ঢুকতে আসিনি, আমরা তাদের সাথে কথা বলতে এসেছি। সেই কথা বলার অধিকারটুকু এরা দিচ্ছেন না, তার কারণ ওরা এখান থেকেই বোঝা যায় যে গাফিলতিতে ভর্তি। খুব পরিষ্কার, ডাল মে কুছ কালা নেই, ডালই পুরা কালা है। একটা জিনিস তো এটা মানতে হবে যে এটা কেন্দ্রীয় সরকার শাসিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন, এবং তার এন্টায়ার সিকিউরিটি, তার রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সার্ভিলেন্স থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন সবটাই কেন্দ্রীয় সরকার। এবং ইনস্টিটিউশনের মধ্যে পুলিশের কোনো ঢোকার অধিকার নেই, এখতিয়ারও নেই। একটি বাইরের তরুণী তিনি ঢুকতে পারলেন, রেজিস্টারে সই হলো না, তিনি বয়েজ হোস্টেলে অবলীলাক্রমে ঢুকে পড়লেন, কেউ দেখতে পেলেন এবং তারপর তাকে ধর্ষণ করলেন। আমার মনে হয় আইআইএম জোকাতকে উত্তর দিতেই হবে এবং কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে হবে। এটা দেখিয়ে দিল যে কেন্দ্রীয় সরকার শাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো নিরাপত্তা নেই। এটা আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখেছিলাম, এটাও দেখলাম। ল অ্যান্ড অর্ডার, ইট ইজ এ ল অ্যান্ড অর্ডার ম্যাটার। দেখুন, যে কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডারের উপর নির্ভর করে। আপনি তো একটা পাত্রের মধ্যে নতুন করে আলাদা জিনিস রাখতে পারবেন না। স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার, এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারই এরকম জায়গায় পৌঁছে গেছে। ইনস্টিটিউট করবে পুলিশের কাছে যা করার। এমনিতে যে মেয়েটির উপর এই ঘটনা ঘটেছে সে নিজে করেছে, আপনার রিপোর্ট চাইবেন। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম হয়নি যে বহিরাগত গিয়ে করেছে। সেই ক্যাম্পাসের মধ্যে থাকে একজন করেছে, আমরা কাউকে বহিরাগতদেরকে অ্যালাউ করছি না। আর এবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট একেবারে চাঞ্চল্যকর তথ্য। বিমানটি 180 নট গতি ছুঁয়েছিল আর সেই সময় 2 ইঞ্জিনের শক্তি কমতে থাকে। তুমি ইঞ্জিন বন্ধ করলে কেন? এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করেন। ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায় জবাবে অপর পাইলট বলেন তিনি ইঞ্জিন বন্ধ করেননি। এটা মানব ত্রুটির ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওরার পরে র্যাম ইয়ার টারবাইন বা র্যাট বাইরে বেরিয়ে আসে। সিসিটিভি ফুটেজে পাখির ধাক্কার প্রমাণ পাওয়া যায়নি। পাইলট এটিসির কাছে মেডে সংকেত পাঠান। এটিসির পরবর্তী বার্তার কোনো জবাবও পাওয়া যায়নি। আর প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এআইবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুটি ইঞ্জিনই খারাপ, বিকল হয়ে গিয়েছিল। ঠিক দুর্ঘটনার মুহূর্তে ঠিক কি হয়েছিল ইতিমধ্যেই সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে 15 পাতার। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই একেবারে চাঞ্চল্য এবং একই সঙ্গে 2 পাইলটের যে কথোপকথন একেবারে শেষ মুহূর্তে সেই বিষয়টিও সামনে এসেছে। এক পাইলট আরেকজনকে বলেন যে কেন ইঞ্জিন বন্ধ করলে, আর তারপর অন্য পাইলটের উত্তর যে তিনি বন্ধ করেননি। আর এক্ষেত্রে প্রথমের দিকে যে একটা ইঙ্গিত করা হচ্ছিল যে বিমানের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে, তবে এই রিপোর্টে 15 পাতার রিপোর্টে সেই রকম কোনো কিছুই উল্লেখ নেই। তাহলে কি কোথাও সেই রক্ষণাবেক্ষণের অভাব, গোড়ায় গলদ, এই বিষয়গুলি কি উঠে আসলো এই রিপোর্টের পর? এক্স পাইলট এয়ার ইন্ডিয়ার সুমন্ত রায়চৌধুরী, তার কি ব্যাখ্যা শুনবো। যখন দেখেছে যে সুইচেস ওয়ে কাট অফ, তখন সে জিজ্ঞেস করেছে এই সুইচগুলো কাট অফ কি তুমি করেছো? সে বলছে না, আমি তো করিনি। সো নান অফ দ্য পাইলটস হ্যাভ ডান ইট, ইট ওয়াজ ডান অটোমেটিক্যালি বাই এ সফটওয়্যার গ্লিচ। এই এত হাইলি অটোমেটেড এই এয়ারক্রাফট গুলো এখন হয়ে গেছে যে ম্যানুয়াল ওভাররাইডের ব্যাপারটা এই এয়ারক্রাফটে আছে কিনা আমি জানি, সেটা বলতে পারবো না, কিন্তু এয়ারবাসে আছে আমি জানি। কিন্তু এই বোয়িং এর এই প্রবলেম, আগেও এই প্রবলেমটা হয়েছে এবং এফএএ এটা অ্যাডভাইজারি দিয়েছে এই ম্যানুফ্যাকচারারকে, সেটা বোয়িং কোম্পানি ধামাচাপা দিয়ে দিয়েছে। এটাকে তখন সবাইকে বলা হয়নি, অল এয়ারলাইন্সকে বলা হয়নি যে এরকম একটা অ্যাডভাইজারি আছে, তোমরা রেকটিফিকেশন করো।
অনেকে করতে চায় না, খরচা সাপেক্ষ ব্যাপার আছে, কিন্তু যতক্ষণ না কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হচ্ছে এরা কেউ ওটা নিয়ে কেউ ঘামায়নি। আমি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, আর সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ। কি আছে সেই একেবারে হাওড়া ব্রিজের মেডিকেল রিপোর্টে? হাওড়া ব্রিজের মেডিকেল রিপোর্ট বলছে যে এবার থেকে প্রতিদিন সেন্সর প্রযুক্তির মাধ্যমে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেখা হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্য কেমন রয়েছে। এবং শুধু সেখানেই নয়, হাওড়া ব্রিজের প্রত্যেক দিনের তথ্যও কিন্তু এবার থেকে সামনে আসবে, অর্থাৎ যাতে একটা দিনও হাওড়া ব্রিজে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ RITS এর নজরে আসে। সেই কারণে কিন্তু এই নতুন প্রযুক্তি, একেবারে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেন্সর বসানো হচ্ছে। সেই সেন্সরের মাধ্যমে এই প্রযুক্তিগত তথ্য একেবারে সরাসরি চলে আসবে কর্তৃপক্ষের হাতে। এই নিয়ে কি বলছেন কর্তৃপক্ষের তরফে শোনাবো। हावड़ा ब्रिज का हेल्थ स्टडी कंप्लीट हो चुका है और राइट्स ने जो रिपोर्ट सबमिट की है उसमें कोई मेजर फॉल्ट नहीं बोला है। नॉर्मली माइनर रिपेयर्स वगैरह बोले हुए हैं। जैसे आप लोगों ने देखा होगा कि जो डेक सरफेस है वो काफ़ी पुराना हो गया, तो डेक सरफेस को चेंज करने के लिए बोला हुआ है, और साथ ही साथ एक दो जगह पे और कुछ रिपेयर बोले हुए हैं। और इस बार हम लोग कोशिश कर रहे हैं कि इसको जो इसका हेल्थ चेकअप है उसको डिजिटली ट्रांसफॉर्म कर दें, और उसमें ब्रिज में कुछ सेंसर्स अगला लगा दें जिससे कि ऑटोमेटिक डेटा कलेक्शन होता रहे थ्रू आउट द नेक्स्ट 5-10 ईयर्स। और उन डेटा के बेसिस पे हम लोग इवेलुएट करते रहें कि कहीं कोई प्रॉब्लम तो नहीं आ रही है। जो बड़े बड़े ब्रिजेस में इंडिया में हो रहा है अभी थ्रू सेंसर्स, ये टेक्नोलॉजी है, तो इसमें भी हम लोग इम्प्लीमेंट करने की दिशा में कदम बढ़ा रहे हैं। টাকা রেডি রয়েছে, দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নেব কি নেব না তা নিয়ে দোলাচল। কি হয়েছে আসলে রায়গঞ্জে বাস টার্মিনাসে 1 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে বিজেপি সাংসদের তরফ থেকে। তহবিল গ্রহণের দোলাচলে রায়গঞ্জ পুরসভা, রাজনৈতিক তরজায় তপ্ত রায়গঞ্জের রাজনীতি। এই প্রকল্পে 1 কোটি টাকা তহবিলে বরাদ্দ প্রস্তুত, কথাই জানিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক পাল। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রায়গঞ্জ পুরসভা। উন্নয়নে কেন রাজনীতির রং দেখা হবে, এই প্রশ্ন তুলছে স্থানীয়রাই। রায়গঞ্জ পৌরসভা একটা ভালো উদ্যোগ নিয়েছে। রায়গঞ্জে সবসময় যানজট, তার জন্য আমাদের যেটা পুরনো NH এখন সেটা স্টেট হাইওয়ে, সেখানে নতুন বাস স্ট্যান্ড তৈরি হবে। তো সেই বাস স্ট্যান্ড তৈরির জন্য এর মধ্যে তারা শিলান্যাসও করে ফেলেছে। আমিও পৌরসভাকে আজকে প্রপোজাল দিলাম যে সেখানে প্যাসেঞ্জার সেট থেকে শুরু করে সেখানে ওয়েটিং রুম এবং ফিডিং রুম সহ আর অন্যান্য যেগুলো জিনিসপত্র দরকার তার জন্য অ্যাপ্রক্স 1 কোটি, সেটা কম বেশি হতে পারে 10 কোটি। আমি চিঠি পেয়েছি, আমরা বোর্ডের মেম্বাররা আলোচনা করব এবং দেখবো যে আমাদের প্রয়োজন আছে কিনা টাকা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে বাস স্ট্যান্ডের নির্মাণ করতে অলরেডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের প্রায় 3 কোটি টাকা দিয়ে ফেলেছেন। তার ওনারা ওয়ার্ক অর্ডারও দিয়েছেন, মাননীয় মন্ত্রী উদয়ন গুহ এসে কাজের শুভ সূচনাও করে গেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।